হাইড্রক্সিক্লোরোকুইনে হিতে বিপরীত। হাইড্রক্সিক্লোরোকুইন আমেরিকা চেয়ে পাঠিয়েছিল। প্রশ্ন 2, হাইড্রক্সিক্লোরোকুইনে মৃত্যু ঠেকানো যাচ্ছে না, উঠে এলো কোথায়? মার্কিন গবেষণায়। প্রশ্ন 3, মার্কিন গবেষণার এই তথ্যই কি শেষ কথা? প্রশ্ন 4, হাইড্রক্সিক্লোরোকুইন ছাড়া আরো একটি প্রশ্ন, কিট। দেশে কিটের অভাব, পরীক্ষা হবে কিভাবে এই মুহূর্তে? করোনা যুদ্ধে ভ্যাকসিনে আর কতদিন অপেক্ষা? ভ্যাকসিনই কি একমাত্র হাতিয়ার করোনা যুদ্ধে? আমাদের সঙ্গে 4 জন বিশিষ্ট অতিথি রয়েছেন। আমাদের সঙ্গে রয়েছেন সাংসদ চিকিৎসক ডাক্তার সুভাষ সরকার, আমাদের সঙ্গে রয়েছেন ডাক্তার দীপ্তেন্দ্র সরকার, আমাদের সঙ্গে রয়েছেন ডাক্তার শিবব্রত বন্দ্যোপাধ্যায় এবং আমাদের সঙ্গে রয়েছেন ডাক্তার কুণাল সরকার। হাইড্রক্সিক্লোরোকুইনে হিতে বিপরীত মার্কিন গবেষণায় উঠে এলো, একটা অংশের মানুষের মধ্যে গবেষণা চালিয়ে দেখা গেল এই হাইড্রক্সিক্লোরোকুইন দিয়ে ভেন্টিলেশনে রোগীকে রাখা বা মৃত্যু করোনা আক্রান্তের ঠেকানো যাচ্ছে না। করোনা পরিস্থিতিতে ভরকেন্দ্র আমেরিকা, হাজার হাজার মানুষের মৃত্যুতে প্রেতপুরি নিউ ইয়র্ক। ঠিক সেই সময় হুঁশিয়ারি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের, ভারতের কাছে চেয়ে পাঠান হাইড্রক্সিক্লোরোকুইন, না হলে ফল ভুগতে হবে বলেও হুমকি দেন মার্কিন প্রেসিডেন্ট। সময় নষ্ট করেনি ভারত, নীতি বদল করে আমেরিকা সহ বেশ কয়েকটি দেশকে হাইড্রক্সিক্লোরোকুইন পাঠায় নরেন্দ্র মোদী সরকার। দশকের পর দশক ধরে ভারতে ম্যালেরিয়া আর্থ্রাইটিসে আক্রান্তদের হাইড্রক্সিক্লোরোকুইন দেওয়া হচ্ছে, কিন্তু করোনা রোগীর ক্ষেত্রে হাইড্রক্সিক্লোরোকুইন ততটা কার্যকর নয় বলেই দাবি মার্কিন বিজ্ঞানীদের। এই গবেষণাতেই চিন্তার ভাঁজ বিশেষজ্ঞদের কপালে। করোনা আটকাতে তাই ভ্যাকসিনই একমাত্র ভরসা বলেই মনে করছে বিভিন্ন দেশ। নিউজ 18 বাংলা। আমি প্রথমেই ডাক্তার দীপ্তেন্দ্র সরকার আপনার কাছে যাব, যে কি বলবেন হাইড্রক্সিক্লোরোকুইন নিয়ে মার্কিন গবেষণা, এটাতে যথেষ্ট চিন্তার কারণ আছে কিনা? হ্যাঁ, এটা চিন্তার কারণ আছে। প্রথমে আমরা বুঝে নিতে হবে যে আমাদের সায়েন্সটা হচ্ছে এভিডেন্স বেসড মেডিসিন, অর্থাৎ তথ্য প্রমাণের ভিত্তিতে আমরা কথা বলবো। আমাদের চোখে দেখা কানে শোনার ওপরে বেস করে যে মেডিসিন, দ্য এক্সপিরিয়েন্স বেসড মেডিসিন এখন ফেড আউট করে গেছে। প্রথমে যেটা এসছিল একটা উইক এভিডেন্স, মানে এটাকে লেভেল 4 বা অ্যানেকডোটাল, মানে শোনা কথায় মনে হয়েছিল যে হাইড্রক্সিক্লোরোকুইন একটি ধন্বন্তরী ওষুধ। তার ফলে খড়কুটোর মতো আমেরিকান রাজনীতিবিদ সেটাকে আঁকড়ে ধরার চেষ্টা করেছিলেন, মানুষকে দেখানোর চেষ্টা করেছিলেন এটা একটা দুর্ধর্ষ মেডিসিন। কিন্তু আবার এখন যে এভিডেন্সগুলো আসছে তাতে কিন্তু দেখা যাচ্ছে ততটা ভালো কাজ করছে না। তাহলে আমরা কোনটা বিশ্বাস করব? এটা মনে রাখুন যে হাইড্রক্সিক্লোরোকুইনের যে ট্রায়ালগুলো মান্যতা WHO দিয়েছে, এরকম 4টি ট্রায়াল এখন চলছে। তার মধ্যে একমাত্র নরওয়ে ট্রায়ালেই রিক্রুটমেন্ট শুরু হয়েছে, বাকি 3টে ট্রায়াল এখনো শুরুই হয়নি। এবং ইট ইজ প্রজেক্টেড যে আমরা আর্লিয়েস্ট এভিডেন্সটা কিন্তু সামনের বছর এপ্রিল মেতে পাবো, যখন বলতে পারবো এটা ঠিক কতটা ভালো বা কতটা খারাপ। দ্বিতীয়ত, যেটা এখন মার্কিন গবেষণায় উঠে এসছে যে এর অ্যাডভার্স এফেক্ট কি বেশি, সেটাও বলা সম্ভব নয়। মানে ব্যাপারটা ইট ইজ আ কম্প্যারিজন বিটুইন অ্যাপল অ্যান্ড অরেঞ্জ। আপনি এই দুটোকে কম্পেয়ার করতে পারেন না। দুটো গ্রুপ অফ পেশেন্টকে একই রকম সিচুয়েশনে, একই রকম রিস্ক ফ্যাক্টরে, একই রকম এজে কিভাবে বিহেভ করছে সেটা জানা প্রয়োজন। ইট ইজ টু আর্লি টু কমেন্ট যে অ্যাডভার্স এফেক্ট মারাত্মক বেশি। বেশ, আমি আসবো, আমি ডক্টর কুণাল সরকারের কাছে যাব, যে হ্যাঁ, আমেরিকা বলুন, জার্মানি বলুন, এই সমস্ত জায়গায়, ব্রিটেন বলুন, এই সমস্ত জায়গায় আমরা দেখছি হিউম্যান ট্রায়াল, এগুলো খুব উৎসাহ পাচ্ছে। কিন্তু কতটা এফিশিয়েন্ট ভাবে এই হিউম্যান ট্রায়াল চলছে, এর উপরে কি কোনো সন্দেহ করা যায়? আমরা ডাক্তার কুণাল সরকারের আওয়াজ ঠিক মতো পাচ্ছি না, কথা শুনতে পাচ্ছি না। আমি ডাক্তার শিবব্রত বন্দ্যোপাধ্যায়ের কাছে যাওয়ার চেষ্টা করব, যেটা বললাম এটাই জানার চেষ্টা করব ডাক্তার বন্দ্যোপাধ্যায় আপনার কাছ থেকে। ডাক্তার শিবব্রত বন্দ্যোপাধ্যায়, আমার প্রশ্ন হচ্ছে
যে যেভাবে এই যে ট্রায়ালগুলো হচ্ছে সেই ট্রায়ালগুলো কতটা এফিসিয়েন্সি নিয়ে হচ্ছে সেই ব্যাপারে কোনো প্রশ্ন থাকতে পারে কিনা? আমি তোমাকে প্রথমে একটি তথ্য শেয়ার করি। যখন প্রথম দিন আইসিএমআর গাইডলাইন এলো, আমাদের হাইড্রক্সিক্লোরোকুইন এর গাইডলাইনটা হচ্ছে যে কোনো ওয়ার্কার যে করছে বা চেষ্টা করছে তাকে দিতে হবে, আর কোনো ল্যাবরেটরি পজিটিভ কোভিড-19 পেশেন্টের বাড়ির লোককে খাওয়াতে হবে হাইড্রক্সিক্লোরোকুইন। হঠাৎ আইসিএমআর একটা মান্যতা দিয়ে দিন। আমি কোনো সমালোচনায় যাচ্ছি না, আমি শুধু তথ্যের ভিত্তিতে তোমার সঙ্গে কথা বলছি। মিনিস্ট্রি অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ারে তুমি যদি ওয়েবসাইটে যাও এবং তাদের যদি রিসার্চ আপডেট দেখো, সেই রিসার্চ আপডেটে নিজেরাই আপডেট করেছে। অর্থাৎ আমার সামনে এখানে কম্পিউটারে খোলা রয়েছে, তাতে লেখা আছে একটি মাত্র স্টাডি গাও এটল, যেটা গাও এটল 2020, যেটা চায়নাতে ওদের উহানের উপরে একটা স্টাডি হয়েছিল, যে স্টাডিটাতে একটা কনফিউজিং ডেটার উপরে ভিত্তি করে বলে দেওয়া হলো যে হাইড্রক্সিক্লোরোকুইন খানিকটা কাজ করে, এবং তার উল্টো দিকে যে স্টাডি আছে ওয়াং এটল, তারা কিন্তু একদম পরিষ্কার বলে দিয়েছে তারা কিছু বুঝতেই পারছে না আদৌ কাজ করে কি করে না। সুতরাং একটা কনফিউজড স্টেট। তো এটার মধ্যে কিন্তু কোনো অস্বাভাবিক হওয়ার কারণ নেই, কারণ 4 মাস যে ভাইরাসের জন্ম তার মধ্যে আমরা বুঝে যাব যে ওষুধটা কতটা কাজ করছে। বেশ, আমি কুণাল সরকারের কাছে প্রথমে এই প্রশ্নটা রেখেছিলাম যে কতটা এফিসিয়েন্সি নিয়ে হচ্ছে, হিউম্যান ট্রায়ালে কাজ হবে কিনা, আদৌ আমরা আশা করতে পারি কিনা যে ভ্যাকসিন হোক বা যে কোনো ওষুধ করোনার বিরুদ্ধে যুদ্ধ করতে গেলে এখনই উঠে আসবে। ডাক্তার কুণাল সরকার। ডাক্তার কুণাল সরকার শোনা যাচ্ছে? আমি ডাক্তার সুভাষ সরকারের কাছে যাব। আপনি সাংসদ, সেই কারণেই আমার এই প্রশ্ন। আজকে যেভাবে ডোনাল্ড ট্রাম্প চেয়ে পাঠিয়েছিলেন, যেভাবে হুমকি দিয়েছিলেন বলা যায়, এবং ভারত নীতি বদল করে হাইড্রোক্লোরোকুইন পাঠিয়ে দিয়েছিল, আজকে মার্কিন গবেষণা সংস্থা বলছে যে না, এই হাইড্রক্সিক্লোরোকুইন হিতে বিপরীত হচ্ছে। এটাকে কিভাবে দেখছেন? দেখুন, সব থেকে বড় কথা হচ্ছে যে আমেরিকাতে যে সংখ্যায় লোক এই করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে তার ফলে, আর ওখানে সেই সময় ওনাদের ধারণা হয়েছিল যে হাইড্রক্সিক্লোরোকুইন বোধহয় যথেষ্ট কাজ করবে, কিন্তু সারা পৃথিবীতে হাইড্রক্সিক্লোরোকুইনের উপযোগিতা সেটা সম্পর্কে কিচ্ছু প্রমাণিত হয়নি। কাজেই সেই মুহূর্তের একটা ধারণার বশবর্তী হয়ে উনি চেয়েছিলেন। কাজে এটা নিয়ে এত যেভাবে রাজনৈতিক হইচই হয়েছে সেটার কোনো দরকার ছিল না। তার কারণ আমাদের দেশে মানে হাইড্রক্সিক্লোরোকুইনের স্টক যথেষ্ট ছিল, আর সেই অনুযায়ী দেয়া হয়েছে, বিষয়টা মিটে গেছে। এবারে হাইড্রক্সিক্লোরোকুইন সম্পর্কে যদি বলা যায় যে সারা পৃথিবী জুড়েই এই সবে যে 4 মাস হয়েছে যে ভাইরাসটি, তার সম্পর্কে তার সেই রোগীদের, আক্রান্ত রোগীদের উপরে ট্রায়াল, প্রোফাইল্যাকটিক ট্রায়াল, এই সমস্ত বিষয়ে একটা সিদ্ধান্তে উপনীত হওয়া এটা অত্যন্ত ব্যাপার। ভারতবর্ষের স্বাস্থ্য মন্ত্রক যাতে মানে একদম যথার্থই বলেছে, আমরা কিন্তু ভারতবর্ষ কোনো হাইড্রক্সিক্লোরোকুইন নিয়ে খুব হইচই করিনি। আর শুধুমাত্র আইসিএমআর থেকে একটা গাইডলাইন দেওয়া হয়েছিল যে অ্যাজ এ প্রিভেন্টিভ আমরা এই 400 মিলিগ্রাম বিডি তারপরে একদিন, তারপরে সপ্তাহে একদিন করে এইভাবে খেতে পারি, এটা বলা হয়েছিল। দেখুন, হাইড্রক্সিক্লোরোকুইনের যে প্রপার্টি, তাতে যে সেলের মধ্যে যে লাইসোজোম আছে, সেই লাইসোজোমের অ্যাসিডিফিকেশনটা বন্ধ করে, সেখানে হাইড্রোজেন আয়নের ট্রান্সপোর্ট এরপরটাকে আটকে দেবে। এর ফলে কি হয়, ভাইরাস গুলো ওই দেওয়াল ফাটিয়ে বেরোতে পারবে না।
এই রকম একটা অ্যাজাম্পশন যেটা বেশ। হাইড্রক্সিক্লোরোকুইনের আমি অন্যান্য আসছি আপনার ক্ষেত্রে কাছে। যেভাবে কার্যকর আমি এখানেই ডাক্তার দীপ্তেন্দ্র সরকারের কাছে জানতে চাইবো, আইসিএমআরও বলেছিল যে সংকটাপন্ন রোগীদের এই হাইড্রক্সিক্লোরোকুইন দেওয়া যাবে, চিকিৎসক স্বাস্থ্যকর্মীদের আপনার নিশ্চয়ই মনে আছে তাদেরও দেওয়া যাবে যাদের হার্টের রোগ নেই সেরকম ভাবে। তাহলে কি সেই ক্ষেত্রেও পর্যবেক্ষণ ঠিক ছিল না? না, দেখুন, যখন এরম একটা প্যান্ডেমিক হয় তখন আমাদের কাছে সেই মুহূর্তে যা এভিডেন্স আছে তার উপর বেস করে কিন্তু মান্যতা দেয়া হয়। এবার এই প্রশ্নটার মধ্যে দুটো ভাগ আছে, একটা হচ্ছে রোগী চিকিৎসা আর একটা হচ্ছে প্রোফাইল্যাক্সিস। রোগী চিকিৎসার ক্ষেত্রে উইক এভিডেন্স হলো একটা এভিডেন্স আছে, প্রোফাইল্যাক্সিসের ক্ষেত্রে কিন্তু কোনো এভিডেন্স নেই। এই ব্যাপারে একটা ছোট্ট তথ্য সবাইকে জানিয়ে রাখি যে আইপিজিএমআর বা এসএসকেএম হসপিটাল কিন্তু পথিকৃত এই মুহূর্তে যে তাদের যে ফার্মাকোভিজিলেন্স কমিটি আছে, তার মধ্যে আমিও আছি, সেই কমিটি কিন্তু ওয়েবসাইটের মধ্যে এটা প্লেস করেছে যে যারা প্রোফাইল্যাকটিক্যালি খাচ্ছেন তারা তাদের ডেটাটা ওখানে পুট করুন। তার ভেতর থেকে কিন্তু সারা ভারতবর্ষের জন্য একটা ডেটা বেরিয়ে আসবে যে কত পার্সেন্টেজ অফ পেশেন্টের ক্ষেত্রে প্রোফাইল্যাক্সিক ইউজের জন্য সাইড এফেক্ট হয়েছে। এই ব্যাপারে কিন্তু পশ্চিমবঙ্গ অন্তত পথিকৃত, এটা সবাইকে জানাতে পারি। এবং আইপিজিএমআর এর ফার্মাকোলজি ডিপার্টমেন্ট এবং বাকি সদস্যদের নিয়ে কিন্তু এই কমিটি এটা কাজটা শুরু করে দিয়েছে এবং ডেটা অ্যানালিসিস চলছে। একদিকে আমরা দেখছি হাইড্রক্সিক্লোরোকুইন নিয়ে বিভিন্ন গবেষণা, তাতে নেতিবাচক। অন্যদিকে আমরা দেখছি ভ্যাকসিন নাকি আবিষ্কার হয়ে যাচ্ছে এবং আজকেই ব্রিটেনে পরীক্ষামূলক ব্যবহার করার কথা। কিন্তু এই সবের মধ্যে যেটা আরো ভয়াবহ বার্তা আমরা পেলাম তা হলো শীতে করোনা ফিরলে আর রক্ষে নেই। করোনার দ্বিতীয় ইনিংস হবে আরো ভয়াবহ। উদ্বিগ্ন আমেরিকার সরকারি স্বাস্থ্য সংস্থা সিডিসি, এবং তাতে আমাদেরও উদ্বেগের কারণ আছে কিনা, কারণ আমাদের এখানে কিট নেই, পর্যাপ্ত পরীক্ষা হচ্ছে না। দেখুন, বসন্তে করোনায় মৃত্যু মিছিল, শীতে কি হবে? শীতে করোনা ফিরে এলে তা হবে আরো ভয়ঙ্কর, এমনটাই আশঙ্কা আমেরিকার। নভেম্বরের মাঝামাঝি সময় আমেরিকায় শীত খাতা খোলে। শীতের আমেরিকা এমনিতেই ফ্লু ছড়ায়, তার সঙ্গে করোনা সংক্রমণ হলে সেটা হবে ভয়াবহ। এ নিয়েই উদ্বিগ্ন আমেরিকার সরকারি স্বাস্থ্য সংস্থা সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন। ওয়াশিংটন পোস্টকে দেওয়া সাক্ষাৎকারে উদ্বেগ প্রকাশ করেছেন সিডিসির ডিরেক্টর। একসময় করোনার ভরকেন্দ্র ছিল চীন, কিন্তু সেখানে ধাপে ধাপে সংক্রমণ অনেকটা কমেছে, যা দেখে চীনের অনেকে ভেবেছিলেন করোনাকে রোখা গিয়েছে। কিন্তু সেখানে আবার নতুন করে সংক্রমণ। করোনার দ্বিতীয় ইনিংস শুরু করলো কিনা এ নিয়েই এখন চিন্তায় বেজিং। আমেরিকাও চরম উদ্বিগ্ন, কারণ তারা বুঝতে পারছে শীতে করোনা ফিরলে তা হবে ভয়ঙ্কর। করোনার প্রথম ইনিংসেই ধরাশায়ী মার্কিন মুলুক। আমেরিকার মৃতের সংখ্যা ৪৭,০০০-এরও বেশি। এই করোনা যুদ্ধ কতদিন চলবে তার ঠিক নেই। এর ওপর শীতে ফের করোনা ফিরে এলে যে কি হবে তা ভেবেই এখন থেকে চিন্তায় আমেরিকা। নিউজ 18 বাংলা। হাইড্রক্সিক্লোরোকুইন হিতে বিপরীত এখনো পর্যন্ত মার্কিন গবেষণা, তার সঙ্গে ভ্যাকসিনে কতটা নির্ভর করতে পারি আমরা এই মুহূর্তে যদি আমরা দেখি আমাদের যা পরিস্থিতি, তাতে আবার বললাম শীতকালে করোনা আরো ভয়াবহ হতে পারে। তাহলে এই কয়েক মাসের মধ্যে ডাক্তার দীপ্তেন্দ্র সরকার, আপনার কাছে জানতে চাইব, এই কয়েক মাসের মধ্যে ভ্যাকসিন আবিষ্কার সম্ভব কিনা, যেটা দাবি করা হচ্ছে অক্সফোর্ডের বিজ্ঞানীদের কাছ থেকে, সেপ্টেম্বরের মধ্যে 10 লক্ষ ভ্যাকসিন চলে আসবে বাজারে, এরকম সম্ভব কিনা? না, এক কথা এর উত্তর হচ্ছে না। যেরকম ট্রাম্প সাহেব রাজনীতিবিদ হিসেবে চিৎকার করে হাইড্রক্সিক্লোরোকুইনকে ধন্বন্তরী বলেছিলেন, সেরকম ব্রিটিশ রাজনীতিবিদরাও কিন্তু যেটা ক্লেম করছেন সেটা উত্তর না। আমি clinicaltrial.gov, যেখানে যত ক্লিনিক্যাল ট্রায়াল হয় সব এনলিস্টেড হয়, সেখানে অক্সফোর্ডের ট্রায়াল যা দেখাচ্ছে তাতে যদি কাল শুরু হয় আগামী 6 মাস রিক্রুটমেন্ট চলবে।
এবং তারও দুটো আর্ম আছে, একটা আর্মে সিঙ্গেল ডোজ ভ্যাকসিন দেওয়া হবে, আর একটা আর্মে 0 ডোজ এবং 4 সপ্তাহের মাথার ডোজ। দুটো কন্ট্রোল আর্মে এটা চলবে। হওয়ার পরে 510 জনে এটা ব্যবহার করা হবে এবং আগামী বছর এপ্রিলে এই ট্রায়াল শেষ হবে এবং তার পুরো অ্যাডভার্স এফেক্টটা শেষ হবে এপ্রিলের এন্ডে এবং মেয়ের গোড়ার দিকে। আমরা ইনিশিয়ালি আভাস পেলেও আমরা কিন্তু আগামী 12 থেকে 18 মাসের মধ্যে ওই রকম হাইড্রক্সিক্লোরোকুইনের মতো গিমিক না করলে আমরা কিন্তু কোনো ভ্যাকসিন পেতে চলেছি না। এটা পরিষ্কারভাবে সবাইকে বুঝতে হবে, ভ্যাকসিন 12 থেকে 18 মাসের আগে সম্ভব নয়। ট্রায়াল প্রথম আভাস পেতে পারি, কিন্তু তার অর্থ এই নয় যে অয়নবাবু আপনাকে শীতকালে বাঁচানোর জন্য আমি একটা করোনা ভ্যাকসিন দিতে পারবো না। আচ্ছা, অর্থাৎ ট্রায়াল চলতে পারে কিন্তু ভ্যাকসিন চলে আসবে এরকমটা একেবারেই উড়িয়ে দিচ্ছেন বিশেষজ্ঞরা। ডাক্তার শিবব্রত বন্দ্যোপাধ্যায়ের কাছে যাব, আমরা দেখাবো আজকে আইসিএমআর কিটের অভাবের কথা বলেছে। ডাক্তার শিবব্রত বন্দ্যোপাধ্যায়ের কাছে যাব, যে তার আগে কিটের অভাব বলেছে। যদি কিটের অভাব থাকে, ভ্যাকসিনও যদি 18 মাসের আগে না হয়, যদি হাইড্রক্সিক্লোরোকুইন যদি বলা হয় যে হিতে বিপরীত হচ্ছে, তাহলে আমাদের দেশে লকডাউনের 1 মাস হলো, সেই 1 মাসের মধ্যে আমরা কতটা নিয়ন্ত্রণে আনতে পেরেছি কিনা 1 নম্বর, 2 নম্বর আগামী কয়েক মাসের মধ্যে পারবো কিনা, কারণ লকডাউন ওঠানো নিয়ে ইতিমধ্যেই কথা উঠছে। হ্যাঁ, খুব সহজ করে আমি যদি দুটো হাতিয়ার ধরি, যে হাতিয়ার দুটো দিয়ে এই মুহূর্তে আমি করোনা ভাইরাসের মোকাবিলায় ভারতের মতো আর্থসামাজিক পরিস্থিতিতে সেটাকে আমরা একটা নিয়ন্ত্রণের মধ্যে আনতে চাই, তাহলে একটা তো আমরা করেই চলেছি, সেটা হচ্ছে লকডাউন। আর তার সঙ্গে আরো একটা জিনিস ভীষণভাবে দরকার, টেস্টিং। এটা তো আমাদের সকলের এখন কানে ঢুকে গেছে। কিন্তু আপনাকে একটা সহজ বলি, সেটা হচ্ছে এই লকডাউনে তো আমরা ঢুকে পড়লাম, লকডাউন কিন্তু বেরোতে হবে, আজ না হোক কাল, কাল না হোক তা আমরা কবে বেরোবো অনেক ধরনের গাণিতিক মডেল আছে। তোমাদের আমি এর আগে বিভিন্নবার চ্যানেলে এসে সেই গাণিতিক মডেল বিভিন্নভাবে দেখি, কিন্তু সেই গাণিতিক মডেলে 3টে বিষয় মেনলি নেওয়া হলো। সেটা হচ্ছে সাসপেক্টেড, অর্থাৎ সাসেপ্টেবল, যারা আক্রান্ত হতে পারে। 2 নম্বর হচ্ছে ইনফেক্টেড, যারা অলরেডি ইনফেক্টেড হয়েছে। আর 3 নম্বর হচ্ছে রিমুভ, অর্থাৎ যারা হয় ভালো হয়ে গেছে অথবা মারা গেছে। এই 3টে জিনিসকে নেওয়া হয় এবং আগে যা তোমার অ্যাটাক হয়েছে, তোমার স্প্যানিশ ফ্লু তার একটা তথ্য নিয়ে এটা বানানো। এখন যে গাণিতিক মডেলটা হচ্ছে, তাতে কোন দেশ কতটা টেস্টিং করছে তার উপরে নির্ভর করবে তুমি লকডাউন থেকে কতটা বেরোতে পারবে, তার উপরে গাণিতিক মডেলটা তৈরি হচ্ছে। কারণ ইতিমধ্যে আমরা যদি দেখি যে করোনা কিটের অভাব বিশ্ব জুড়ে এবং এদেশেও কিটের অভাব, তাহলে পরীক্ষা যেটা টেস্টিং বলা হচ্ছে সেটা কোথায় হবে? টেস্টিংটা কিন্তু ভীষণই জরুরি। সেটা তো দেখো, হঠাৎ চাইলেই তো করা যাবে না। আবারও আমি তোমাকে বলছি যে রোগটাই হচ্ছে 4 মাস বয়স। এটা আমাদের তো সেই আবার পুরনো কথা, আমাদের সেই সিলেবাসে ছিল না। সুতরাং এটা একটা নতুন চ্যাপ্টার, সুতরাং তার জন্য আমরা প্রস্তুত ছিলাম না। সুতরাং সরকারকেও তার জন্য একটা প্রস্তুতি নিতে হবে। কিন্তু এই সমস্ত কথা বলে টেস্টিংকে ছোট করা যাবে। টেস্টিং আমাদের করতেই হবে, উই হ্যাভ নো চয়েস, আমাদেরকে টেস্টিং করতেই হবে। এবং টেস্টিংটা যদি আমরা বাড়াতে পারি, তবে লকডাউনের থেকে আমরা একেবারেই আপনারাও দীর্ঘদিন ধরে বলে আসছেন টেস্টিং বাড়াতেই হবে। কিন্তু একদিকে আমরা দেখলাম এ রাজ্যে যতগুলো র্যাপিড টেস্টের জন্য কিট পাঠানো হলো তা ফেরত নেওয়া হলো, 2 দিন বন্ধ রাখতে বলা হলো এই র্যাপিড টেস্ট। আজকে আইসিএমআর কি বলল? ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ বুঝিয়ে দিল বিশ্বে অভাব রয়েছে, এ দেশেও পর্যাপ্ত নেই। দেখুন, there is a shortage of reagents, there is a shortage of RNA extraction kits, there is a shortage of VTMs, PCR kits, etc. in the entire world. But the center has been working with the states tirelessly to ensure that these reagents are supplied to the laboratories in a very timely fashion and in a very calibrated fashion.
করোনার কিট নিয়ে রাজনৈতিক তরজা তুঙ্গে। এরই মাঝে বৃহস্পতিবার আইসিএমআর এর ডিজির দাবি, বিশ্বজুড়েই করোনার কিট যথেষ্ট সংখ্যায় পাওয়া যাচ্ছে না। ভারতেও একই সমস্যা। এই কিট নিয়েই গত কয়েকদিন ধরে পশ্চিমবঙ্গে রাজনীতি গরম। বিজেপি বারবারই দাবি করছে কেন্দ্র যথেষ্ট কিট পাঠানো সত্ত্বেও পশ্চিমবঙ্গে ঠিকমতো টেস্ট করা হচ্ছে না। বুধবার এর জবাব দেন মুখ্যমন্ত্রী। 3 রকম কিটস হয়, জেনে রাখবেন। একটা হচ্ছে র্যাপিড টেস্ট কিট, ওই ড্রপ পুরো একদম ফল্টি। 2 হচ্ছে বিজিআই RT-PCR কিটস, দিস আর বিন অলসো উইথড্রন। তারপরে 2 রকম কিট চলে গেল। বাংলার হাসপাতালে পাওয়া যায় না, নেই। তাহলে কিটস থাকলো কোথায় হাতে? আমরা করিনি বলে যারা মিথ্যে কথা বলে বেড়াচ্ছিল তাদের জিজ্ঞেস করুন, উত্তর কে দেবে? কংগ্রেসও বারবারই কিট নিয়ে প্রশ্ন তুলছে। বৃহস্পতিবার কিট নিয়ে কেন্দ্রকে নিশানা করেন সোনিয়া গান্ধী। তাঁর অভিযোগ, এখনো ভারতে পরীক্ষা হচ্ছে কম, টেস্টিং কিটেরও অভাব, কিটের গুণমানও খুব খারাপ। বিজেপি ও মোদী সরকার বারবারই এইসব অভিযোগ উড়িয়ে দিয়েছে। এদিন আইসিএমআর অবশ্য মেনে নিল ভারতের হাতে যথেষ্ট সংখ্যায় টেস্টিং কিট নেই, তবে এ সমস্যায় ভুগছে গোটা বিশ্বই। নিউজ 18 বাংলা। এখনো পর্যন্ত যা আপনাদের কাছে দিতে পারলাম তা হচ্ছে ভ্যাকসিনের এখনই কোনো সম্ভাবনা নেই, বিশেষজ্ঞরা উড়িয়ে দিচ্ছেন। এখনই কোনো রকম হাইড্রোক্লোরোকুইন নিয়ে এখনই বলা যাচ্ছে না যে এটা হিতে বিপরীত, কিন্তু মার্কিন গবেষণা বলছে। এবং এখন আইসিএমআর বলছে কিট নেই। আমরা তাহলে কি অবস্থায় রয়েছি? আমি ডাক্তার কুণাল সরকার, আপনি কি শুনতে পাচ্ছেন? আমি শুনতে পাচ্ছি। হ্যাঁ, কি অবস্থায় রয়েছি আমরা? দেখো, আমাদের মনে হয় কিছু কিছু আমরা জানি না যে আমরা মানে যাকে বলে ব্যাকওয়ার্ড থিঙ্কিং করছি না ফরওয়ার্ড থিঙ্কিং করছি। কারণ 2 দিন আগে ডক্টর শ্রীনাথ রেড্ডির একটা আর্টিকেল বেরিয়েছে ফাইন্যান্সিয়াল এক্সপ্রেসে, এবং ডক্টর শ্রীনাথ রেড্ডি সেখানে, তিনি অত্যন্ত বিজ্ঞ, অত্যন্ত পণ্ডিত, অত্যন্ত বিদগ্ধ মানুষ। ডক্টর শ্রীনাথ রেড্ডি তার নিজের মতো করে আমাদের ন্যাশনাল লেভেলে যেন একটু কম টেস্টিং এর উনি পক্ষপাতী হলেন। তো তার কিছু কিছু লজিক আছে, সেটা হয়তো পুরোটা এখানে ডিসকাস করা যাবে না। এবং তার সঙ্গে সঙ্গে আমরা একটা দেখছি যে ন্যাশনাল পলিসি মেকিং এর দিক দিয়ে আমরা যে একেবারে খুব হন করে টেস্টিং এর দিকে এগিয়ে যাব, সত্যি কথা বলতে পশ্চিমবঙ্গ গত 4-5 দিনের মধ্যে টেস্টিং এর পরিসংখ্যানে যে অগ্রগতি দেখিয়েছে, সেই অগ্রগতি কিন্তু আমরা ন্যাশনাল স্ট্যাটিস্টিক্সে তার প্রতিফলন হচ্ছে না। এবং ন্যাশনাল পলিসি মেকারদের মধ্যে যিনি আছেন, ডক্টর রামান গঙ্গা খেদকর, ডক্টর শ্রীনাথ রেড্ডি, এরা একটা মানে সিমটোম্যাটিক স্ক্রিনিং এটা সেটার দিকে হয়তো বেশি জোর দিচ্ছেন প্রথমত। দ্বিতীয় কথাটা হলো যে যখন ভ্যাকসিন নিয়ে আলোচনা হচ্ছিল, একটা কথা বলি যে এর আমাদের কোভিড-19 এর ভ্যাকসিনের যে ন্যাচারাল লাইফ হিস্ট্রি, মানে হিস্ট্রি অফ ইভলিউশন, এটা কিন্তু অন্যান্য সমস্ত ভ্যাকসিনের থেকে অন্যভাবে হবে। কারণ এর যে হিউম্যান ট্রায়াল, তার যে সময় লাগবে, তার যে অমুক লাগবে, যে ধাক্কা সে পৃথিবীটা খেয়েছে, এই পৃথিবী কিন্তু আমাদের সাবেকিভাবে আমরা যেভাবে রেওয়াজ করে গান দিয়ে অভ্যস্ত, সেইভাবে এই গল্পটা যাবে না। হ্যাঁ, এই মুহূর্তে অন্তত 6টা থেকে 7টা ভ্যাকসিন আছে, তার মধ্যে জার্মানি, জেনার ল্যাব, ফাইজার, এটসেট্রা এটসেট্রা। সুতরাং কে যে কিভাবে আত্মপ্রকাশ করবে, আমার মনে হয় দিস ইজ টু আর্লি টু সে। একদম এখনই ভবিষ্যৎ বলে দেওয়া সম্ভব নয়। আমি ডক্টর কুণাল সরকারের থেকে আমি ডক্টর সুভাষ সরকারের কাছে যাব। যেটা ডক্টর কুণাল সরকার বললেন, এর মধ্যে বিজেপি দেখা যাচ্ছে বারবার করে এ রাজ্যে টেস্টিং নিয়ে অভিযোগ জানাচ্ছিল, কিট নিয়ে অভিযোগ জানাচ্ছিল যে পর্যাপ্ত এখানে কিট রয়েছে, টেস্টিং হচ্ছে না। ডক্টর কুণাল সরকার একটা পরিসংখ্যান দিলেন, বললেন রাজ্যে টেস্ট ভালো হচ্ছে, ন্যাশনালের ক্ষেত্রে হচ্ছে না। আজকে কিটের অভাবের কথাও বলা হলো আইসিএমআর এর পক্ষ থেকে, কেন্দ্রীয় সরকারের নোডাল সংস্থা। তাহলে বলছি যে আজ থেকে 3 দিন আগের যদি পরিসংখ্যান দেখা যায়, সেখানে কিন্তু জনসংখ্যার অনুপাতে পশ্চিমবঙ্গের যে টেস্ট সংখ্যা, সেটা প্রায় 1/6 হচ্ছিল। এই গত 2-3 দিনে টেস্টের পরিসংখ্যান বাড়ানো হয়েছে, কিন্তু আজকেও যদি ভাবা যায় যে পশ্চিমবঙ্গের প্রায় 13.5 গুণ জনসংখ্যা ভারতবর্ষে। কাজেই আপনারা যদি দেখে নেন যে সারা ভারতবর্ষে যে টেস্ট হয়েছে আর পশ্চিমবঙ্গের পরিসংখ্যান আজও কিন্তু সেই অনুপাতে পিছিয়ে আছে, এটা একেবারে নিশ্চিত। আর এর সঙ্গে সঙ্গে যে
কিটের কথা বলা হচ্ছে। সবাই জানে যে 4 মাস হলো এই অসুখটি এসেছে সারা পৃথিবীতে, কিন্তু এর সঙ্গে সঙ্গে কেন্দ্রীয় সরকার যথেষ্ট ভাবে চেষ্টা করছে। এই যে কিট সম্পর্কে যখনই রিপোর্ট এসছে তখনই কিন্তু ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে 2 দিনের জন্য এই টেস্ট বন্ধ করতে। ডাক্তার সুভাষ সরকার, আপনার কাছে আমি একটা প্রশ্ন রাখি। ডাক্তার কুণাল সরকার অনেকদিন আগে একটা প্রশ্ন রেখেছিলেন যে আমরা লকডাউনে রয়েছি 14 দিন লকডাউন পেরিয়েছি তখন সেই সময়, কিন্তু এই 14 দিনে আমরা কি করেছি ডাক্তার সুভাষ সরকার? হ্যাঁ বলছি, এই 14 দিনে আমরা যে এটা করছি সেটা হচ্ছে যে টেস্ট আরো বাড়াতে হবে। সেই জন্য সমস্ত প্রদেশকে টেস্ট বাড়ানো দরকার। আর অ্যাট দি সেম টাইম র্যাপিড টেস্ট দিয়ে যে কমিউনিটি সার্ভেলেন্সের কথা এসেছে, সেখানে যে কিট আনা হয়েছিল সেই কিট তো সারা পৃথিবীর বিভিন্ন দেশ নিয়েছিল এবং সেখানকার যে রিপোর্ট সেটা আছে। কিন্তু আপনাদের কাছে একটা রিপোর্ট জানাই যে সাউথ কোরিয়ার একটি কোম্পানি যেটা মেক ইন ইন্ডিয়া প্রজেক্টে বায়োসেন্সারে সেটা অলরেডি তার প্রোডাকশন শুরু করে দিয়েছে। কাজে আমার বিশ্বাস হয়তো 2-3 দিনের মধ্যেই এটার সলিউশন হবে। আমি ভ্যাকসিনেশনের প্রশ্নে আসছি। ডাক্তার কুণাল সরকার কিছু বলতে চাইছেন এই কেন্দ্রের কাজকর্ম নিয়ে। দেখো, আমাদের 3টে জিনিস কিন্তু নির্দিষ্টভাবে নিজেদের মনস্থির করতে হবে। এই সমস্যাটা সবার কাছে অজানা, সুতরাং এর একেবারে কোনো গদ বাঁধা সেট পিস ফর্মুলা হয়তো নেই। উই অ্যাকসেপ্ট দ্যাট। কিন্তু টুয়ার্ড দি এন্ড অফ লকডাউন আমাদের জানতে হবে নাম্বার 1 যে আমাদের পপুলেশন স্ট্র্যাটেজি কি। আমাদের একদিকে কিটের চোখের স্টকের দিকে চোখ দেখে আমরা যদি 5 দিন 7 দিন অন্তত আমরা ন্যাশনাল পলিসি পাল্টাই, দ্যাট ইজ নট আ গুড সাইন অ্যাট অল। সেকেন্ড পয়েন্টটা হলো আমরা যদি র্যাপিড টেস্টিং এর মধ্যে যাই তাহলে আমাদের এন্ড অফ লকডাউন একটা আইডিয়া লাগবে যে কি পপুলেশন, কি পার্সেন্টেজ জনসংখ্যা এই সমস্যাটা থেকে একটা ইমিউনিটি দিয়ে বেরোচ্ছে। আর 3 নম্বর যে প্রশ্নটা আমাদের একটা সঠিক জানতে হবে যে যেমন ডক্টর রেড্ডি এবং অন্যরা যেটা ইন্ডিকেট করছেন যে আমরা একেবারে যুদ্ধংদেহী ভাবে যদি টেস্ট না করি তাহলে আমাদের যুদ্ধংদেহী ভাবে সিনড্রোম ট্র্যাকিং বা সিমটোম্যাটিক ট্র্যাকিং করতে হবে, যেটা কেরালা করেছে। তারা একটা খুব দুর্দান্ত রেটে কিন্তু টেস্টিং করেনি, কিন্তু তারা লোকের পিছনে ফেউ লাগানোর মতো তাদের বাড়ি বাড়ি গিয়ে সেই ইনফ্লুয়েঞ্জা চেকিং সিমটমস এটসেট্রা করেছে। সুতরাং কোনো একটা উপায়, কোনো একটা যুদ্ধ নীতি, কোনো একটা ন্যাশনাল পলিসিতে আমাদের কনসিস্টেন্ট থাকতে হবে। এই যে আমরা একটু জোরে হাওয়া দিলে স্টক বেশি থাকলে টেস্টিং, স্টক কম থাকলে নন টেস্টিং, কখনো আমরা স্ট্র্যাটেজিক টেস্টিং, কখনো আমরা সিনড্রোমের দিকে যাব, লকডাউনের শেষের দিকে এসে এরকম অ্যাটেনশন ডেফিসিটটা হওয়াটা ভালো নয়। সুতরাং আমরা রিকোয়েস্ট করব যে আইসিএমআর এবং প্রত্যেককে তারা বাস্তব পরিস্থিতিটা বুঝে একটা গাইডলাইন দিক, একটা ন্যাশনাল গাইডলাইন। একেবারেই ডক্টর সরকার, যেহেতু আপনি যুদ্ধের কথা বলছেন, যে লকডাউনের শেষে এসে এইরকম অপর্যাপ্ত সবকিছু, এটা উচিত নয়। যুদ্ধংদেহী মনোভাব নিয়ে আমাদেরকে লড়াই করতে হবে। হুও তাই বলছে। হু বলছে এখনই করোনার সঙ্গে যুদ্ধ থামালে চলবে না, এই লড়াই দীর্ঘমেয়াদী। ঠিকই, কিন্তু করোনা তো সময় দেয় না। তাহলে আমরা যুদ্ধ করব কিভাবে? আমি আসবো, তবে তার আগে হুয়ের এই সতর্কবার্তা আপনাদের জন্য। করোনার বিরুদ্ধে লড়াই সবে শুরু। এত সহজে পিছু ছাড়বে না মহামারী এই সংক্রমণ, এমনই আশঙ্কার কথা শোনালো বিশ্ব স্বাস্থ্য সংস্থা। হুয়ের প্রধান টেড্রোস অ্যাডানম গেব্রিয়াসের সতর্কবার্তা এখনো বেশ কিছু দেশে সংক্রমণ ছড়াচ্ছে। করোনার বিরুদ্ধে লড়াই দীর্ঘমেয়াদী। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প লকডাউন তুলে নেওয়ার কথা বলছেন বারবার। নানা জায়গায় লকডাউন তোলার দাবিতে বিক্ষোভ চলছে। সে ব্যাপারে সতর্ক করলেন হুয়ের প্রধান। Even now, I mean, the protests and gatherings in the middle of the pandemic will not help. It will only fuel the outbreak. So we need to use several ways of communication with our citizens. We know
how to communicate and help them understand. বিভিন্ন দেশ হুয়ের ভূমিকা প্রশংসা করলেও অভিযোগ উঠছে করোনা মোকাবিলায় আগাম সতর্ক করতে ব্যর্থ হু। সেই অভিযোগেরও জবাব দেন হু প্রধান। I think we declared the emergency at the right time and when the world had enough time to respond. করোনার ভরকেন্দ্র এখন আমেরিকা। ট্রাম্পের দেশে করোনা আক্রান্তের সংখ্যা 8 লক্ষ ছাড়িয়েছে, বাড়ছে মৃত্যু। এরই মধ্যে লকডাউন তোলার তোড়জোড় শুরু করেছে ট্রাম্প প্রশাসন। আফ্রিকা, পূর্ব ইউরোপ, মধ্য আমেরিকা ও দক্ষিণ আমেরিকায় করোনা আক্রান্ত নতুন করে বাড়ছে। হুয়ের সতর্কবার্তা সামনের লম্বা লড়াই। করোনার বিরুদ্ধে যুদ্ধে এখনো পথ চলা বাকি অনেকটাই। নিউজ 18 বাংলা। করোনার যুদ্ধে এখনো পথ বাকি অনেকটাই। হুয়ের সতর্কতা, করোনা কি সময় দেয় না, চিকিৎসকরা বারবার বলছেন। আমি ডক্টর শিবব্রত বন্দ্যোপাধ্যায়ের কাছে যাব। আজকে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক দাবি করেছে লকডাউনের ফলে করোনা সংকট কিছুটা হলেও নিয়ন্ত্রণে। তাহলে কি ওপরওয়ালার ওপরে পুরোপুরি নির্ভর করে আছি আমরা? দেখো, আমি কুণালদার কথার রেস ধরে আমি একটু বলি যে এখন আমার দেশে যদি কিটের সংখ্যা কম থাকে তাহলে তো আমাকে একটা সলিউশন বার করতে হবে। হঠাৎ আমি চাইলেই তো কিট তৈরি করে ফেলতে পারবো না পাশের ফ্যাক্টরিতে। তো আমরা কেন মাঝখানে যে শব্দটা এলো পুল টেস্ট, এই পুল টেস্টটা করে আমরা কেন প্রপারলি আমাদের ডিস্ট্রিবিউট করছি না আমাদের কিটটাকে? কেন আমরা ভারতবর্ষটার যে লো রিস্ক জোন, আমার 450 থেকে 500 ডিস্ট্রিক্ট যেগুলো এফেক্টেড নয়, সেখানে প্রপারলি পুল টেস্ট আমি যদি করি তাহলে আমি তো খুব প্রপারলি সেগ্রিগেট করে দিতে পারি যে এরা একদম এখান থেকে ইনফেকশন আসার আমার কোনো চান্স নেই। তাহলে আমি তো প্রপারলি জিওগ্রাফিক্যাল লকডাউন করে দিতে পারি যে জায়গাটা রেড জোন। তাহলে আমি রেড জোনে আমি রেস্ট্রিক্ট করলাম ম্যান টু ম্যান আরটিপিসিআর, আর আমি পুল টেস্ট করে কম সংখ্যক টেস্ট করে আমি লো ইনফেক্টিভ জোনটাকে আইডেন্টিফাই করে ফেললাম। তাহলে তো আমার কাজটা অনেক সহজ হয়। আমরা লকডাউন এতদিন করে তাহলে পেলামটা কি? আমি লকডাউন করে শেষের পথে এসে কুণালদা যে কথাটা বললেন, আমরা দিশেহারা হয়ে যাচ্ছি। হঠাৎ আমরা একদিন বলছি র্যাপিড কিট 2 দিন আমরা টেস্ট করব না, আমরা একদিন বলছি এখন আমাদের কিট কম আছে, একদিন আমরা ভাবছি সিমটমের উপরে বেস করে চলবো। এটা হচ্ছেটা কি? আমরা কেন ডক্টর সুভাষ সরকার একেবারে শেষ সময়ে এসে আমরা দিশেহারা, নাকি নীতি নিতে আমাদের কোনো অসুবিধা হচ্ছে? না, আমরা মোটেই দিশেহারা নই। তার কারণ আইসিএমআর প্রথম থেকে যেগুলো বলেছিল সেগুলো কিন্তু আমরা এই পশ্চিমবাংলায় পুরোপুরি ফলো করিনি, এবং তার নিদর্শন হচ্ছে যদি আগে টেস্টের পুরো সংখ্যা দেখা যায় তাহলে 7,990 আছে অনডেড, আর সারা ভারতবর্ষে 4,85,172। পশ্চিমবাংলার লোক সংখ্যার 13.5 গুণ হচ্ছে ভারতবর্ষের। আমরা আলোচনা করছি দেশ নিয়ে। হ্যাঁ, টেস্টের কথাই বলছি। তার মানে টেস্ট আমরা এই পশ্চিমবাংলাতেও কম করেছি। আর যেটা কথা হচ্ছে যে পুল টেস্ট, এই পুল টেস্টটা তো নিশ্চয়ই করা উচিত এবং করা প্রয়োজন আছে। পুল টেস্ট যদি আমরা করে ফেলতে পারি এই কদিনের মধ্যে, তাহলে আমরা ঠিক ডক্টর বন্দ্যোপাধ্যায় যেমন ভাবে বললেন সেইভাবে আমরা গ্রিন জোন ভেরিফিকেশন এগুলো সমস্ত ঠিকভাবে হতে পারে। এটা নিশ্চিতভাবে এটা করা উচিত, এবং আইসিএমআর এটা বিশ্বাস আছে যে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক খুব শীঘ্রই এই যে র্যাপিড টেস্ট এর সমাধানটা মানে 2-3 দিনের মধ্যেই নিশ্চিতভাবে আসবে। ঠিক, নিশ্চয়ই আমরাও আশা করি নিশ্চিতভাবেই আসা উচিত। কিন্তু আর মাত্র 10 দিন রয়েছে। যদি আমরা লকডাউনের শেষ দিন তেসরামে ধরি, এই 10 দিনের মধ্যে তার মানে তাড়াহুড়ো করে অনেক কিছু করার পরিকল্পনা হতে পারে। কিন্তু যদি তা না হয়, এতদিন আমরা লকডাউন করে কি ফল পেলাম? 1 নম্বর। 2 নম্বর হচ্ছে, আবারও বলছি, আমরা কি এতদিন ওপরওয়ালার ওপরেই ভরসা করে ছেড়েছিলাম? আমি ডক্টর দীপ্তেন্দ্র সরকারের কাছে আসবো, ভ্যাকসিন নিয়ে আসবো, এই প্রশ্নগুলো রাখলাম, ভ্যাকসিন নিয়ে আসবো। একটা ছোট্ট বিরতির পর সঙ্গে থাকুন। বিশেষজ্ঞরা অনেক কিছু প্রশ্ন তুললেন যে এই শেষ মুহূর্তে এসে লকডাউনের 3রা মে আর 10 দিন বাকি রয়েছে, এই 10 দিনের মধ্যে কতটা কি করা সম্ভব, নীতিতে গন্ডগোল বা দিশেহারা আমরা কিনা।
ভ্যাকসিন নিয়ে যদি প্রশ্ন আসে, এখানেও কোনো অভাব রয়েছে কিনা আমাদের বলা যায় কাজ করার ক্ষেত্রে। আমি ডাক্তার দীপ্তেন্দ্র সরকারের কাছে যাব। আপনি বলছিলেন আমরা ব্রিটেনের দিকে তাকিয়ে আছি, অক্সফোর্ডের বিজ্ঞানীদের দিকে তাকিয়ে আছি, কিন্তু আমাদের এদেশে 24,000 বিজ্ঞানী প্রায়, তারা আইসিএমআর, ডিবিটি, ডিএসটি, ডিআরডিও, আইসিএআর এই ধরনের সংস্থায় তারা জড়িত রয়েছেন। তাদেরকেও উৎসাহিত করা এর আগেই উচিত ছিল কিনা ভ্যাকসিনের জন্য? হ্যাঁ, আমি দুটো কথা বলবো। প্রথম কথা হচ্ছে 7ই জানুয়ারি যখন ভাইরাল জেনেটিক সিকোয়েন্স ডেসিফার করা হয়, 9 জানুয়ারি প্রথম ভ্যাকসিনের ট্রায়াল আবেদন করা হয় এবং আজ পর্যন্ত 42টা কোম্পানি সারা বিশ্বে এই ভ্যাকসিন ট্রায়াল চালাচ্ছে, তার মধ্যে বেশ কিছু ভারতীয় কোম্পানিও আছে। এটা নয় যে অক্সফোর্ড বড় করে সারা বিশ্বে বলছে বলে ভারতীয় বিজ্ঞানীরা করছেন, এটা সম্পূর্ণ ভুল ধারণা। দ্বিতীয় পয়েন্ট যেটা বলতে চাইবো, এরম ধরনের প্যান্ডেমিকের ক্ষেত্রে সুভাষবাবু বা তাদের বিরোধী দল অনেক কথা বলতে পারেন, কিন্তু আমাদের ভিত্তি কিন্তু একটাই, সে ভিত্তিটা হচ্ছে বিজ্ঞানের ভিত্তি। আমি আমার সব সহবক্তার সাথে একেবারেই একমত নই যে কোনো রকম স্ট্র্যাটেজিক্যাল চেঞ্জ ইন টেস্টিং হয়েছে। আমরা যারা গ্রাউন্ড লেভেলে কাজ করছি তারা জানি হু এবং আইসিএমআর যে গাইডলাইন দিয়েছে স্ট্রিক্টলি সেই গাইডলাইন মেনটেন করে আজকেও এসএসকেএম হসপিটালে অজস্র টেস্ট হয়েছে। আমার নিজের 3টি পেশেন্টের টেস্ট হয়েছে গত 3 দিনে। কোথাও আইসিএমআর কিন্তু গাইডলাইন চেঞ্জ করেনি। প্রথম গাইডলাইন 4 তারিখে আসে এবং লাস্ট আপডেটিং হয় হচ্ছে 9 তারিখ এপ্রিল মাসে রাত্রি 9টার পরে। তারপরে একটা করোলারি অ্যাড হয়েছে পরশু দিন। কোনো রকম স্ট্র্যাটেজিক চেঞ্জ হয়নি ভ্যাকসিনের। পুল টেস্ট পিসিআর কার হবে সেটা আইসিএমআর কিন্তু রিসার্চ সেটিং এ রেখেছে, সেটা ক্লিনিক্যাল সেটিং এর মধ্যে রাখেনি। ক্লিনিক্যাল সেটিং এর জন্য পিসিআর, এবং সেটা কিটের বেশি বা কমের জন্য কিন্তু বাড়ানো বা কমানো সম্ভব নয়। এক্ষেত্রে একটা ছোট্ট অভিযোগ আমি রেখে দেব যে আজকে আমরা প্রচুর সার্কুলেশনে দেখতে পাচ্ছি বেশ কিছু কর্পোরেট হসপিটাল সারা ভারতবর্ষে কিন্তু সাধারণ গলব্লাডার অপারেশন করবার জন্যও তারা পিসিআর টেস্ট করছে। যে দেশে কিটের এত অপ্রতুলতা, তারা কিভাবে সব পেশেন্টকে রুটিন পিসিআর টেস্ট করে, এই ব্যাপারে কিন্তু প্রত্যেকটা সরকারকে দেখতে হবে। এরকম অনেক হসপিটাল রয়েছে ভারতবর্ষে যারা সাধারণ অ্যাডমিশন পেশেন্টকেও কিন্তু পিসিআর টেস্ট করছে, কারণ তারা মান্যতা পেয়েছে আইসিএমআর এর কাছ থেকে টেস্টটা করা। ডাক্তার সুভাষ সরকার, আমি আসবো। ডাক্তার সুভাষ সরকার, একদম আমাদের সময় শেষ। ভ্যাকসিন নিয়ে সরকারের কোনো চিন্তা ভাবনা এখনো পর্যন্ত পজিটিভলি কিছু আছে কিনা? সারা ভারতবর্ষে সেইভাবে টেস্ট হচ্ছে না। সেখানে আজকে এই গত 24 ঘন্টায় সারা ভারতবর্ষে টেস্ট হয়েছে 37,360, আর ওয়েস্ট বেঙ্গলে টেস্ট হয়েছে 953। তাহলে 953কে যদি 13.5 দিয়ে গুণ করা যায় তাহলে সেই যে রেশিওটা আসে সেটা কিন্তু 3 ভাগের 1 ভাগ। মাননীয় ডক্টর দীপ্তেন্দ্র সরকারকে বলছি যে আইসিএমআর এর যে গাইডলাইন একেবারে 5 নম্বর পয়েন্টে ছিল, এনি সাসপিশন পারসন ক্লোজলি অ্যাসোসিয়েটেড উইথ কোভিড-19 তাদেরকে টেস্ট করাতে হবে। এইরকম কতজন ডাক্তার, কত হেলথ ওয়ার্কারের টেস্ট হয়নি, এটা ওনাকে আমি খেয়াল রাখতে বলছি। আমার কাছে একেবারে ডকুমেন্টেড এভিডেন্স আছে। আমরা ওয়েস্ট বেঙ্গল এই টেস্টে তার জন্য করেছি যেখানে হাজার হাজার টেস্ট। আমাদের সময় একদম শেষ। এবারে ভ্যাকসিনেশনের কথা। ভ্যাকসিনেশন তারা পৃথিবীতে প্রায় 150 প্রজেক্ট চলছে। তার মধ্যে এখানে ইন্ডিয়াতেও দেখেছেন জাইডাস, টেটনাস, সিরাম, আমাদের সময় একদম শেষ। ভারত বায়োটেক এনারা কিন্তু অলরেডি জানিয়েছেন। আমরা সবসময় যেন বিদেশের কোনো কিছু সেটা আসতে পারে সেটাকে আমরা একেবারে অ্যাকসেপ্টেবল না। ডক্টর দীপেন্দ্র সরকারও বললেন যে দেশে অনেক কোম্পানি কাজ করছে, সুতরাং বসে নেই বিজ্ঞানীরা ভ্যাকসিনেশনের ক্ষেত্রে। অবশ্যই আমরা আশা করব কেন্দ্র রাজ্য সবাই মিলেই এই করোনার বিরুদ্ধে যুদ্ধে একজোট হয়ে লড়াই করুক। শুধু পশ্চিমবঙ্গ আর ভারতের মধ্যে তুলনা করলে হবে না, গোটা দেশের পরিস্থিতি আমাদের বুঝতে হবে।
ডাক্তার সুভাষ সরকার, ডাক্তার দীপ্তেন্দ্র সরকার, ডাক্তার কুণাল সরকার এবং ডাক্তার শিবব্রত বন্দ্যোপাধ্যায়, আপনাদের সবাইকে এই অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য অনেক ধন্যবাদ জানাই। শেষ করছি আজকের এই বিশেষ অনুষ্ঠান। তবে এই অনুষ্ঠান শেষে একটা জিনিস অন্তত লক্ষ্য রাখি, যে গত 1 মাসে করোনা আক্রান্ত জেলার সংখ্যা কমেছে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া তথ্যে এই আশার আলো দেখিয়েই শেষ করছি এখনকার অনুষ্ঠান। সঙ্গে থাকুন।